নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। স্বামীজির জীবনী এর চতুর্থ পর্ব অর্থাৎ অন্তিম পর্ব। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্যে তার দেশবাসীদের মনে যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা জাগিয়ে তুলেছিল, তাতে তাদের বহুযুগ সঞ্চিত হীনমন্যতার নিমেষে দূর হয়ে গেছিল। ভারতবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আবিষ্কার করেছিল, বিশ্বের সভ্যতা ভাণ্ডারে তাদের অবদান পাশ্চাত্যের চেয়ে কম নয়, বরং বেশি। এই উপলব্ধি যে এনে দিল, সমগ্র দেশের দমনিদ্রা যে ভেঙে দিল, সেই জাদুকরের মতো মানুষটিকে বরণ করার জন্য গোটা দেশই তখন অধীর আগ্রহে কম্পমান। তাই স্বামীজি যখন কলম্বোয় এসে পৌঁছলেন, দেখলেন গোটা দেশের কৃতজ্ঞতা এক অভূতপূর্ব অভিনন্দনের রূপ নিয়েছে। সেই অভিনন্দনের ঢেউ তরঙ্গায়িত হয়ে বয়ে চলল রামনাথ মাদ্রাজ থেকে কলকাতার পথে সর্বত্র। 19 ফেব্রুয়ারি 1897 কলকাতায় পৌঁছলেন স্বামীজি। অভিনন্দনের পর অভিনন্দন। কলকাতা মাতাল তার বিশ্ববিজয়ী ছেলেকে নিয়ে। পাশ্চাত্যে অবিরাম বক্তৃতা আর ভ্রমণ, তার ওপর সমগ্র জাতির এই স্নেহের অত্যাচার। এসবের ফলে স্বামীজির শরীর এবার ভেঙে পড়ল। কিন্তু তারই মধ্যে শ্রীরামকৃষ্ণ উপদিষ্ট পথে সন্ন্যাসী সংঘকে স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা করলেন। স্বামী রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে পাঠালেন শাখা কেন্দ্র গড়ে তুলতে। মুর্শিদাবাদের সারগাছিতে স্থায়ী সেবাশ্রম গড়ে তুললেন স্বামী অখণ্ডানন্দ। অন্যান্য সন্ন্যাসী ভাইদেরও নির্দিষ্ট দায়িত্ব দিলেন। স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দের ওপর যথাক্রমে আমেরিকা ও ইংল্যান্ডের কার্যভার দিলেন। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করলেন। বিদেশ থেকেই তার চিন্তা ছিল ভাবী সংঘের জন্য গঙ্গা তীরে একটি স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হলো 1898 খ্রিস্টাব্দে। ওই বছরেই 9 ডিসেম্বর বেলুড়ে রামকৃষ্ণ মঠ স্থাপিত হলো। 1899 খ্রিস্টাব্দের 20 জুন স্বামীজি দ্বিতীয়বারের জন্য পাশ্চাত্য যাত্রা করলেন এবং 2 সপ্তাহ ইংল্যান্ডে থেকে আগস্ট মাসে আমেরিকা পৌঁছলেন। আমেরিকায় এবার প্রায় 1 বছর ছিলেন এবং 90টিরও বেশি বক্তৃতা দিয়েছিলেন। তবে তার এবারকার পাশ্চাত্য ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল ওই সব দেশে তার প্রতিষ্ঠিত কাজকর্ম কীরকম চলছে তা দেখা এবং তার ভিত্তি সুদৃঢ় করা। প্যারিস, ভিয়েনা, কনস্টান্টিনোপল, এথেন্স ও মিশর হয়ে স্বামীজি 9 ডিসেম্বর 1900 খ্রিস্টাব্দে বেলুড় মঠে পৌঁছালেন। দেশে ফিরেই 27 ডিসেম্বর স্বামীজি মায়াবতী রওনা হন। সেখান থেকে ফেরেন 24 জানুয়ারি 1901। 6 ফেব্রুয়ারি মঠের ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হয়। 10 ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের অনুমোদনক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী শারদানন্দ সম্পাদক হন। এইভাবে নিজেকে সংঘের সমস্ত পরিচালনভার থেকে সরিয়ে নিয়ে শেষ 2 বছর স্বামীজি মহাসমাধির জন্য প্রস্তুত হতে থাকেন। গুরু ভাই কিংবা শিষ্যরা কোনো পরামর্শ চাইলেও দিতে চাইতেন না। তাদের নিজেদের বুদ্ধিমতো কাজ করতে বলতেন, যাতে তাঁর অবর্তমানে তারা সংঘের পরিচালনা ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। স্বামীজি মরদেহ ত্যাগ করেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। সন্ধ্যাবেলা বেলুড় মঠে নিজের ঘরে ধ্যান করছিলেন। রাত 9:10 সেই ধ্যানই মহাসমাধিতে পরিণত হলো। তার বয়স হয়েছিল 39 বছর 5 মাস 24 দিন। কিন্তু
স্থূলদেহের নাশ হলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল, সূক্ষ্মভাবে তা কাজ করে চলেছে এখনও। পৃথিবীর মানুষের কাছে স্বামীজি নিজেই দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি। এমনও হতে পারে যে এই শরীরটাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে তিনি এর বাইরে চলে যাওয়াই আমি শ্রেয় মনে করব। কিন্তু কখনো আমি কাজ থেকে বিরত হব না। সর্বত্র আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতদিন না প্রতিটি মানুষ বুঝতে শেখে যে সে ভগবান। ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাটভাবে প্রভাবিত করেছেন। সমগ্র পৃথিবীর জন্য রেখে গেছেন অমূল্য পথনির্দেশ। অনেক মনীষী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে মনে করেন। এ প্রসঙ্গে চক্রবর্তী রাজা গোপালাচারীর উক্তি স্মরণীয়। আমাদের আধুনিক ইতিহাসের দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পারেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতের স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। নমস্কার। আজ এই পর্যন্তই সমাপ্ত হলো স্বামীজির জীবনী এর অন্তিম পর্ব। আরও একবার ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। পরবর্তী পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের ওপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা। ধন্যবাদ।